নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সর্বভারতীয় বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। সর্বভারতীয় বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। এদিন বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী নেতা নীতিন নবীনকে মিলেনিয়াল বলে সম্বোধন করলেন তিনি। তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতিন নবীন। দলের কথা বলতে গেলে নীতিন নবীনই বস, আর আমি একজন দলের কর্মী। এদিন দিল্লিতে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। আরও বলেন, আজকের তরুণদের ভাষায় বলতে গেলে নীতিন যে নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের মানুষ যারা ভারতের বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছেন। তিনি সেই প্রজন্মের মানুষ যারা শৈশবে রেডিও থেকে তথ্য পেতেন আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। এরপরে মোদীর সংযোজন। নীতিনজি তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যা আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী হবে। इस महत्वपूर्ण कालखंड की शुरुआत में हमारे माननीय नितिन नवीन जी बीजेपी की विरासत को आगे बढ़ाएंगे। मैं आजकल के युवाओं की भाषा में कहूं तो नितिन जी खुद भी एक प्रकार से मिलेनियल है। वो उस जनरेशन से हैं जिसने भारत में बड़े आर्थिक, सामाजिक और टेक्नोलॉजिकल परिवर्तन होते देखे हैं। वो उस जनरेशन से हैं जिसने बचपन में रेडियो से सूचनाएं पाई और आज एआई के भी एक्टिव यूजर है। नितिन जी के पास युवा ऊर्जा भी है और संगठन में कार्य का लंबा अनुभव भी है। ये हमारे दल के हर कार्यकर्ता के लिए बहुत उपयोगी होगा। তবে সর্বভারতীয় স্তরে বিজেপি সভাপতি নির্বাচিত হওয়ার পর এবার ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের অপেক্ষা। গত কয়েক মাসে একাধিকবার প্রদেশের সভাপতি জন্য গুঞ্জন সৃষ্টি হয়েছে, এমনকি দিনক্ষণ ঘোষণা হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। শান্তন টিভি। শাসক দল মনরেগা দেশ থেকে মুছে দিয়ে বড় অর্থ লোপাট করার চেষ্টা করছে। যেখানে সরকার 50 দিনের কাজ দিতে পারে না, সেখানে নয়া আইনে 125 দিন কাজ দেওয়ার কথা বলেছে। এগুলো ভাওতাবাজি। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের দিনক্ষণ ঘোষণা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দেশজুড়ে মনরেগা বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, সারা দেশ জুড়ে মনরেগা বাঁচাও 45 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত 10 জানুয়ারি থেকে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 60% গরিব মহিলার কাজের সন্ধান হয়েছে মনরেগার মাধ্যমে, কিন্তু সরকারের নয়া আইন অনুযায়ী সমস্ত পঞ্চায়েত কাজ পাবে না। আগে মনরেগার মাধ্যমে সমস্ত পঞ্চায়েত কাজের সুযোগ পেত। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে কোন পঞ্চায়েত কাজ করবে এবং কোন রাজ্যে কোথায় কোথায় পঞ্চায়েতগুলো নির্ধারণ করে কাজ করার জন্য পঞ্চায়েতের ক্ষমতা থাকবে না। সরকার চাইছে এই দায়িত্ব যাতে রাজ্যের কর্পোরেটরদের হাতে তুলে দিতে পারে।
তিনি আরো বলেন, ১২৫ দিনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বর্তমান সরকার শ্রমিকদের ৫০ দিনের কাজও দিতে পারে না। সে জায়গায় কিভাবে তারা ১২৫ দিন কাজ দেবে? অথচ মনরেগায় শ্রমিকদের ১০০ দিনের যে কাজের সুযোগ ছিল সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এমনকি ১৫ দিনের মধ্যে শ্রমিকদের কাজ দিতে না পারলে শ্রমিকদের ভাতার যে সুযোগ ছিল সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত কয়েক বছরে সরকার শ্রমিকদের রেগার বরাদ্দ সংকুচিত করেছে। সরকারের কাছে দাবি করেও শ্রমিকদের ন্যায্য প্রাপ্তি মিলছে না। ত্রিপুরা রাজ্যের গ্রাম পাহাড়ি এলাকার কাজ বন্ধ হওয়ার পথে। কোটি কোটি টাকা দুর্নীতি চলছে। রেগার কাজের নামে তারা দলবাজি করে শ্রমিকদের অর্থ নিয়ে জনপ্রতিনিধিরা অট্টালিকা তৈরি করছে, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আর শ্রমিকদের মজুরির জন্য রাস্তায় নামতে হচ্ছে। তারা যেভাবে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতিগুলো পালন করেনি, সেভাবে তারা নয়া আইন কার্যকর করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে। তাই আগামী ৩০শে জানুয়ারি সর্বত্র কংগ্রেসের পক্ষ থেকে গণ অবস্থানের আয়োজন করা হবে। রাজ্যে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলাভিত্তিক জেলা শাসকের কাছে মনরেগা পুনর্বহালের দাবিতে ডেপুটেশন প্রদান করা হবে। পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং লোকপাল ভবন ঘেরাও করা হবে। বলা হচ্ছে ১২৫ দিন। ভারতবর্ষে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দেশের জনগণের কাছে যত প্রতিশ্রুতি তারা রেখেছে, ওই ১৫ লাখের অর্থ প্রদানের ব্যাংক ব্যালেন্সের কথা বলেছে, ২ কোটি বেকারের চাকরির কথা তারা বলেছে, তারা কালো টাকা দেশে ফিরিয়ে আনার কথা বলেছে, দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়ার কথা বলেছে, গ্যাসের দাম, পেট্রোলের দাম, কেরোসিনের দাম তারা কমিয়ে দেবে বলেছে। বিভিন্ন ফেয়ার প্রাইস শপে তারা জিনিসের যোগান যেমন বৃদ্ধি করবে, সাথে সাথে দ্রব্যমূল্যের দাম এটা কমিয়ে নির্ধারণ করবে। আজকে সমগ্র দেশ জুড়ে দ্রব্যমূল্যের দাম শুধু বৃদ্ধিই নয়, এটা ঊর্ধ্বগতি গগনচুম্বী। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে দ্রব্যমূল্য গগনচুম্বী, সরকারের কোনো হেলদোল নেই। কিন্তু সরকারের প্রতিষ্ঠিত হওয়ার সময় দ্রব্যমূল্য হ্রাস করা, দেশের কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা সহ একাধিক প্রতিশ্রুতি। এখানে ওই যে শিলচর টু আগরতলা যে এক্সপ্রেস এটা ১২টার সময় গেছে, তো এটা পড়ছে চড়াইবাড়ি যে তোমার এস থাকিয়া ২ কিলোমিটার দূরে পূর্ব ফুলবাড়ি এবং এই লক্ষ্মীনগর করিমপাড়ার মাঝখানে আর কি। পানীয় জলের দাবিতে মনুবাজার শ্রীনগর সড়কে পথ আজকে বিক্ষোভে সামিল হয় কালাররেপা এডিসি ভিলেজের জনগণ। প্রায় ২ ঘণ্টা ধরে এ বিক্ষোভ চলে। পরে পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছ থেকে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন। এলাকার জনগণের কাছে সঠিকভাবে জল সরবরাহ করার কোনো ব্যবস্থা নেই, ফলে চরম দুর্ভোগে দিন কাটে এলাকাবাসী। শিলচর থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাত পরিচিত ব্যক্তির। ঘটনা জোড়াইবাড়ির রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত বুদ্ধপাড়া সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে শিলচর থেকে আগরতলাগামী স্পেশাল ট্রেনটি জোড়াইবাড়ি স্টেশন থেকে ছড়ার পর আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধপাড়া এলাকায় রেলের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচিত ওই ব্যক্তি। ঘটনার পর স্থানীয়রা খবর দেয় চোরাইবাড়ি রেল স্টেশনে। আরপিএফ ঘটনাস্থলে গিয়ে ধর্মনগর রেল পুলিশকে খবর দেয়। স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একই সাথে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
শীতকালের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। রাত পোহালে শ্রী পঞ্চমী বাণী বন্ধনার সর্বত্র আয়োজন। মূর্তিপাড়ায় চলছে শেষ প্রভুক্তির প্রস্তুতি। শীতকালের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। রাত পোহালে শ্রী পঞ্চমী বাণী বন্ধনার সর্বত্র আয়োজন। মূর্তিপাড়ার চলছে শেষ প্রভুক্তির প্রস্তুতি। ব্যস্ত প্রতিমা শিল্পী খরবাস বেতের উপর এখন চলছে শেষ ফিনিশিং টাচ। সরস্বতী পুজোর পাঁচালি এখন বাজারে পাওয়া যায়। মাসের একেবারে শেষে দাঁড়িয়ে একেবারে সরস্বতী পুজো, গৃহস্থের পকেট অনেকটাই ফাঁকা। তা বলে কি সরস্বতী পুজোর আয়োজনে কোনো খামতি থাকবে? মোটেই নয়। বিশেষ করে বিদ্যার্থীরা বিদ্যালয়ের আশায় দেবী সরস্বতীর আবাহনে মেতে উঠেছে। চারিদিকে চলছে জোরদার প্রস্তুতি। পাড়ায় পাড়ায় প্যান্ডেল নির্মাণ, সে সঙ্গে মূর্তি পাড়া এবং বাজারে দাম আকাশচুম্বী। আর দুরাত পড়ে বিনা পানি দেবী সরস্বতীর আরাধনা। মৃৎশিল্পীরা দিনরাত এক করে মূর্তি তৈরির কাজ করে যাচ্ছে। এক মৃৎশিল্পী জানান, এবছরের মূর্তির চাহিদা ভালোই রয়েছে। মূর্তির দাম বিগত বছরের নিয়ে রয়েছে, তবে মূর্তি তৈরির সামগ্রীর মূল্য আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় এবছর সরস্বতী পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ দিনটি কেবল পুজোর দিন নয়, বরং ঋতুরাজ বসন্তের শুভাগমন বার্তা। বসন্ত পঞ্চমী থেকে প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। মনে করা হয় এদিনে দেবী সরস্বতীর আবির্ভাব ঘটেছিল। তাই বাগদেবীর পাশাপাশি এদিন গণেশ, লক্ষ্মী ও বাদ্যযন্ত্রেরও পুজো করা হয়। এগুলি সরস্বতী ঠাকুর আর কি। হ্যাঁ, 2026 সনের প্রথম শুরুর থেকে স্টার্ট হয় সরস্বতী পুজো দিয়ে। তারপর ধরেন সরস্বতী পুজো অন্যান্য পুজোর তুলনায় সরস্বতী পুজোটা একটু আগরতলায় একটু ঝিমে তালেই হয়। স্কুল কলেজ যা আছে তাগুলো হয়। তো ওইসব কাস্টমার সবই এসছে, যারা যারা প্রতিবার আমার থেকে নেয়। তো বাড়িঘর ঠাকুরটা একটু কমিয়ে ফেলেছি, কারণ বোঝা যাচ্ছে না কিছু এইবার মার্কেটটা কিরকম যাবে। চাহিদা আছে মোটামুটি, তা অন্যবার তুলনায় এবার ঠান্ডাটাও বেশি পড়েছে, কাজ করতে কষ্ট হচ্ছে, ওই জন্য ঠাকুর একটু কমিয়ে দিয়েছি। এখন তো সরস্বতী এখন সরস্বতী তৈরি করছি, চাহিদা আছে মোটামুটি। চাহিদা অনুযায়ী যোগান কম আছে। মানে আমাদের মাটির মূর্তি, ডাইসের মূর্তি, ব্যানার মূর্তি চাহিদা বেশি আছে, কিন্তু যোগান কম আছে। ডাইসের মূর্তি অ্যাভেলেবেল আছে। পূজা কি বৃদ্ধি পেয়েছে না কমেছে? শুনুন, দেখুন, আগে যেরকম আপনার পূজা পরীক্ষা ছিল ডিসেম্বর জানুয়ারি মাসে, ওই সময় তো মানুষের মধ্যে একটা উল্লাস ছিল যে পরীক্ষা পাশ করেছি পূজা করব, কিন্তু এখন ওই জিনিসটা নেই। তারপরে আপনার মোবাইলে সবাই সব কিছু দেখতে পাচ্ছে। এখন আর ওই আগে যখন রাস্তায় কি মুড়ে মুড়ে পূজা হতো, এখন আর ওই পূজাটা নেই, যার দরুন সরস্বতী পূজাটা কমে গেছে। এদিন থেকে শীতের প্রকোপ কমে বসন্তের হালকা হাওয়ার ছোঁয়া লাগে। বাঙালির লোকসংস্কৃতিতে এদিন কুল খাওয়ার রীতিটিও বিশেষ গুরুত্বপূর্ণ। কুলের অম্লতা যাতে শরীরের রোগ না ঘটায়, তাই পুজোর আগে কুল না খাওয়ার ধর্মীয় বিধান আসলে স্বাস্থ্য সচেতনতারই নামান্তর। সব মিলিয়ে ভক্তি, সংস্কৃতি আর নতুনের আবাহনে 2026-এর বসন্ত পঞ্চমী হতে চলেছে অনন্য। মাঘের শুক্লা পঞ্চমী মানে বসন্তের আগমনী, বাঙালির অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজোর সকালে হাতে হাত রেখে অঞ্জলি দেওয়া আর হলদেটে আভার সাজে মিশে যাবার আনন্দই আলাদা। বিশেষ করে প্রিয় মানুষের সঙ্গে রঙের মিল রেখে পোশাক পরার ধুম থাকে তুঙ্গে। শান্তন টিভি। ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত ও সুপ্রতিষ্ঠিত গহনার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের বিবাহকালীন উৎসব বিবাহ স্বর্ণ উৎসব 2026-এর আনুষ্ঠানিক ঘোষণা করে। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে 19শে জানুয়ারি থেকে, চলবে সমগ্র বিবাহ মৌসুম জুড়ে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোপালচন্দ্র নাগ ত্রিপুরাবাসীকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিবাহ জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা এবং
সে বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে স্বর্ণকমল জুয়েলার্স এর এই উদ্যোগ নিয়েছে। স্বর্ণকমল জুয়েলার্সের ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী বিবাহ স্বর্ণ উৎসব 2026-এর সমস্ত অফার ও সুবিধা সংক্রান্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেন। ওয়েডিং জ্যাকপট হিসেবে বিবাহের গয়না ক্রয়ে ভিয়েতনামে কাপল ট্যুর এর সুযোগ রয়েছে। লাকি ড্র হিসেবে সুযোগ রয়েছে কাশ্মীরের 2টি ফ্যামিলি ট্যুরের। এছাড়া সোনার গয়না তৈরির উপর রয়েছে সর্বোচ্চ 25% ছাড়, আর হীরের গয়না তৈরির উপর রয়েছে 100% ছাড়। বিবাহ স্বর্ণ উৎসব যেমন শুরু হয়, এবছরও শুরু হলো। আমাদের এই বিবাহ উৎসব চলবে 19 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে পুরো বিয়ের মরশুমটা, অর্থাৎ ফেব্রুয়ারির এন্ড এবং মার্চের প্রথম পর্যন্ত। এবছর প্রথম আমরা দম্পতিদের জন্য বিদেশ ভ্রমণের ব্যবস্থা করেছি ভিয়েতনামে, এবং লাকি ড্রতে কাশ্মীর ভ্রমণের ব্যবস্থা করেছি, ফ্যামিলি ট্রিপ ব্যবস্থা করা হয়েছে। হীরের গয়না কেনাকাটায় 5টি হীরের কানের দুল সংগ্রহের ব্যবস্থা আছে, অর্থাৎ তারা জিততে পারেন। সোনার গয়নায় সর্বোচ্চ 25% অর্থাৎ আপ টু 25% ডিসকাউন্ট, এবং হীরের গয়নার মজুরিতে 100% ডিসকাউন্ট রয়েছে। প্রতিটি কেনাকাটায় আপনারা উপহার পাবেন। পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না কিনবার সুবর্ণ সুযোগ রয়েছে। এবং এবছরই আমাদের স্বর্ণকমল জুয়েলার্স মানুষকে, অর্থাৎ যারা বিবাহিত নতুন দম্পতিকে বিদেশ ভ্রমণের জন্য ব্যবস্থা করেছেন। আমাদের সঙ্গে ট্রাভেল পার্টনার রয়েছেন, যেমনটি উনি বললেন 4 রাত্রি 5 দিনের ভিয়েতনাম ট্রিপ এবং 6 রাত্রি 7 দিনের কাশ্মীর ট্রিপের ব্যবস্থা করা হচ্ছে। এটা আমাদের তরফ থেকে এবছরে বিয়ের উৎসবে বিশেষ উপহার। আমাদের এখন স্বর্ণকমল জুয়েলার্সের 3টে শোরুম রয়েছে, আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর। 3টে শোরুমের জন্যই অফার সেম, এবং অফারে 3টে জায়গাতেই মেগা লাকি ড্র হয়। সেই অনুসারেই হবে প্রতি বছর যেভাবে লাকি ড্র আমরা করি সব জায়গা থেকে, সেভাবে এক জায়গায় করে লাকি ড্র হয়, মেগা লাকি ড্র এবং লাকি ড্র হয়, সেভাবেই বাছা হয়। অষ্টম পে কমিশন ইস্যুতে প্রধানমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করল সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান সংগঠনের কনভেনার গোপাল সিনহা। তিনি বলেন, লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছে প্রায় 70 লক্ষের কাছাকাছি। প্রতিবার যখন পে কমিশন হয় তখন কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশন রিভিশনে কথা উল্লেখ থাকে। এবার পেনশন রিভিশনের জন্য যে কমিশন হয়েছে তার মধ্যে আশ্চর্যজনকভাবে পুরনো সিস্টেমের পেনশনারদের পেনশন রিভিশন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। তিনি আরও বলেন, গত পার্লামেন্ট অধিবেশনে টের পাওয়া গিয়েছিল যে পেনশন রুলস 1972-এর ঊর্ধ্বে উঠে সরকার নিজে থেকে পেনশনারদের পেনশন ঠিক করবেন এবং ডিভিশন ক্রিয়েট করতে পারবে। তাই সরকারের উদ্দেশ্যে দাবি করা হচ্ছে আগামী 13 ফেব্রুয়ারি স্টেট লেভেলে আমাদের ধর্ণা হবে এই দাবির ভিত্তিতে, এবং তারপরে যেটা আছে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের যে দাবি, আমাদের যে অবিচার যেটা হচ্ছে পেনশনারদের প্রতি, সেটা সম্পর্কে অবহিত করে পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের যে মতামত যেটা সেটা তুলে ধরা, এবং এরপরে আছে আবার আমাদের যে কনভেনশন, আমরা এখানে 24শে অগাস্ট আমরা করেছি কনভেনশন, একবার করেছি, আবার স্টেট লেভেলে কনভেনশন হবে, সেটা আমরা অর্গানাইজ করব। আমাদের মূল হচ্ছে এই 3টা দাবি। মঙ্গলবার দুপুরে গোমতী জেলা কংগ্রেসের দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে গোমতী জেলা কংগ্রেস দলের জেলা সভাপতি লিটন পাল বলেন, গত 16 জানুয়ারি জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত জানানো হয়েছে। এই ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা, প্রদেশ ও জাতীয় স্তরে দলের মুখপাত্র, রিচার্জ পাবলিসিটি ও কোঅর্ডিনেটর নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। যারা কংগ্রেস দলের প্রতি বিশ্বাস ও আস্থা রয়েছে তাদের দলের কিউআর কোড স্ক্যান করে নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী 24 জানুয়ারি এই আবেদন করার শেষ সীমা বলে জানান দলের গোমতী জেলা সভাপতি লিটন পাল। প্রদেশ স্তরে সেখানে স্পোক পার্সন হতে চান, তাদের জন্য ওপেন প্রতিযোগিতার সেখানে সুযোগ দিয়েছে সর্বভারতীয় কংগ্রেস।
জাতীয় সড়ক সুরক্ষা মাস 2026 উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও যান চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এক মাস ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও খোয়াই জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়ার নেতাজি নগর বাস স্ট্যান্ডে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য তেলিয়ামুড়া মহকুমা শাসক আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা এসেছেন। অ্যাকচুয়ালি আমাদের তিনটা ফেজ নিয়ে এই প্রোগ্রামটা চলছে। প্রথম ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। ফার্স্ট ফেজটি ডিসেম্বর মাসে হয়েছিল এবং এখন সেকেন্ড ফেজ চলছে জানুয়ারি মাসে। সেটা সারা ভারতবর্ষব্যাপী প্যান ইন্ডিয়া প্রোগ্রাম চলছে, ফাইট এগেইনস্ট চাইল্ড ম্যারেজ। আমাদের যে সোশ্যাল, আমাদের সমাজের যে একটি ইলনেস রয়েছে, অসুখ রয়েছে, যেটি হলো বাল্যবিবাহ, তার এগেইনস্টেই ফাইট করার লক্ষ্যে এই কর্মসূচি। আমাদের এই 3 মাসের মধ্যে টার্গেট হলো আমরা যাতে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টকে চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করতে পারি। আপনারা জানেন এই যে সড়ক সুরক্ষা মাস পালন করতে হবে, আর কোনো কাজ নেই সরকারের। ঊনকোটি জেলা শিশু সুরক্ষা ইউনিট ও জেলা শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং সুস্থ সমাজ গঠনের জন্য একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় মঙ্গলবার। কুমারঘাট মহকুমার 3টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই র্যালির আয়োজন করা হয়। পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে থেকে বের হয় এই র্যালিটি, পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। রাজপথ পরিক্রমা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ঊনকোটি জেলার জেলা সভাপতি অমলেন্দু দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলার সহকারী সভাধিপতি সন্তোষ দাস, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এনসি চাকমা সহ আরও অনেকেই। প্রায় 700-র উপরে ছাত্রছাত্রী এবং অঙ্গনারী কেন্দ্রের দিদিমণিরা অংশগ্রহণ করেন এই মিছিলে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি প্রদীপ দেবনাথ জানিয়েছেন, কিছু কিছু কর্মী তাদের সংগঠনের বিরুদ্ধে গিয়ে অন্যান্য শাখায় অপপ্রচার চালাচ্ছে, তাদের কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে অপপ্রচার চালানো হচ্ছে তার পুরোটাই ভিত্তিহীন। তারা সম্মেলন করে যে কমিটি তৈরি করেছিল তা বহাল তবিয়তে রয়েছে। আমি অনুরোধ করব প্রত্যেক ওয়েস্ট ত্রিপুরা অটোরিকশা মজদুর সঙ্গে বত্রিশটি দলকে নিয়ে কুমারীটিলা বেসিক ট্রেনিং মাঠে 25শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আগরতলা প্রিমিয়ার লিগ 2026। 6 আগরতলা যুব মোর্চার উদ্যোগে এক ক্রিকেট আসরের আয়োজন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দেওয়া হবে 1 লক্ষ টাকা প্রাইজ মানি এবং রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ 50,000 টাকা প্রাইজ মানি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ। আমরা 6 আগরতলা যুব মোর্চার উদ্যোগে আগামী 25শে জানুয়ারি আমাদের বিটি কলেজস্থিত মাঠে 6 আগরতলা যুব মোর্চার উদ্যোগে আগরতলা প্রিমিয়ার লিগ নামক একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা। তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মেয়র ইন কাউন্সিলর শ্রী হীরালাল দেবনাথ মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রী লতানাথ মহোদয় এবং উপস্থিত আমাদের
এই খেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।